বিপদের কালো মেঘ। নন্দিতা, দেখুন না, এই ছেলেটা এখানে নিজের স্কুটারটা পার্ক করে রেখেছে। এটা যে গাড়ি পার্কিং জোন, সেই রুল তো ও মানছেই না। উপরন্তু আমাদের গাড়িটাকেও ধাক্কা মেরেছে। দেখুন কত বড় ডেন্ট পড়ে গিয়েছে। আমি জানি যে আপনাদের কোম্পানিতে প্রপার রুলস আছে এসব গাড়ি পার্কিং এর, কি তাই তো? এসে এই কথাগুলো বলল শুভেন্দু। শুভেন্দু কারোর থেকে খবর পেয়েছিল যে রায়চৌধুরী গ্রুপের নতুন সিইওর সমস্ত কাজকর্ম ওর সেক্রেটারি নন্দিতাই সামলায়। তাই যদি এই সুযোগে নন্দিতার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে নেওয়া যায়, তাহলে পরবর্তীকালে সিইওর সামনে নিজের কোম্পানির সুপারিশ করা সহজ হবে। আজ মনিকা রায়চৌধুরী গ্রুপের সাথে কন্ট্রাক্ট সাইন করতে এসেছে। সেটা হয়ে গেলে খুব শিগগিরই শুভেন্দুর কোম্পানিও সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে। কারণ রায়চৌধুরী গ্রুপের সাথে কাজ করার সোয়াগই আলাদা। আর একবার যদি মনিকা আর শুভেন্দু তাদের আসল উদ্দেশ্য সফল করতে পারে, তাহলে জীবনে আর কারো সামনে কোনো দিনও মাথা নোয়াতে হবে না। কিন্তু এইসব তখনই সম্ভব হবে যখন সেক্রেটারি নন্দিতার সাহায্যে তারা সিইও পর্যন্ত পৌঁছতে পারবে। তাই আপাতত নন্দিতাকে চটানো চলবে না। সুজাতা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ নার্ভাস হয়ে পড়ছিল। যদিও কিছু পয়সা খরচ করলেই ঘটনাটা খুব সহজে ধামাচাপা দেওয়া যেত, কিন্তু যখন ওরা কোনো ভুল করেইনি, তাহলে পয়সা তারা দেবে কেন? কিন্তু সুজাতা এক্সপেক্ট করেনি যে শুভেন্দু এই ঘটনাটাকে এত উপর অব্দি নিয়ে যাবে। আর এবার তো নন্দিতা আসার পর আরো ঝামেলা বেড়ে গেল। এবার যদি নীল এই কোম্পানির এমপ্লয়ি হয়েও থাকে, তাও তার কপালে দুঃখ আছে। কারণ এই ঘটনাতে রায়চৌধুরী গ্রুপের রেপুটেশন খারাপ হচ্ছিল। কিন্তু সুজাতা, মনিকা এবং শুভেন্দুকে অবাক করে দিয়ে নন্দিতা সোজা নীলের সামনে এসে দাঁড়ালো এবং রেসপেক্টের সাথে বলে উঠল, সরি সিইও স্যার, আপনার গাড়ি খারাপ হয়েছিল জানাবেন তো, আমরা অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিতাম। আরে নীল, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও চোট লাগেনি তো? সোহিনীও বেশ উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। এই সব দেখাশোনার পর সুজাতা, মনিকা এবং শুভেন্দু সবাই ভীষণ অবাক হয়ে গেল। আমি শুনেছিলাম যে এই কোম্পানির মালিক নিজে একটু লো প্রোফাইল মেনটেন করে, কিন্তু তাই বলে এই গরিব হাভাতে ছেলেটাই কোম্পানির মালিক? এটা কি সত্যি? মনে মনে ভাবল শুভেন্দু, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না সে। মনিকাও বেশ ভ্যাবাচেকা খেয়ে তাকিয়েছিল। আমি দুনিয়াটাকে রঙিন কাঁচের চশমা দিয়ে দেখতে পছন্দ করি না, কিন্তু আমাদের কোম্পানি আফটার অল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অংশ। তাই বলে যে কেউ যখন তখন ঢুকে পড়ে সমস্যা সৃষ্টি করবে, এ আমার একদম পছন্দ নয়। কথাগুলো বলতে বলতে চোয়াল শক্ত হয়ে উঠল নীলের। স্যার, আই এম সরি, আমি এই কোম্পানির সব দায়িত্ব ঠিকভাবে পালন করে উঠতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আই উইল ডু মাই বেস্ট। এমন আর হবে না। মাথা নিচু করে নন্দিতা বলল। নন্দিতা মুখে সরি বললেও তার বুক ভয়ে ঢিপ ঢিপ করছিল। কারণ অফিসে এরকম ঘটনা প্রথমবার নয়, ঠিক এরকমই কিছু এর আগেও হয়েছিল, আর সেটাও শুধু নীলের সঙ্গেই। নন্দিতা চাইছিল না যে নীলের পুরনো ঘটনার কথা মনে পড়ে যাক, কারণ তাহলে ওর জন্য আরো প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। নন্দিতা জানে যে সিইও স্যারের রাগ 2 মিনিটে গলে জল হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে কেউ সেটার মিসইউজ করবে, আর নন্দিতা সেটা করতে দেবে না। না নন্দিতা ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এ তো সামান্য একজন গরিব ছেলে যে শুধু একটা স্কুটার নিয়ে অফিস চলে এসেছে। এ কি করে রায়চৌধুরী গ্রুপের সিইও হতে পারে? শুভেন্দু যেন বিশ্বাসই করতে পারছিল না। মনিকাও মাথা নেড়ে শুভেন্দুকেই সায় দিল। আমার ভুল হচ্ছে? আমি সিইও স্যারের সেক্রেটারি, আর সেক্রেটারি হয়েও আমি নিজের বসকে চিনতে পারবো না? বেশ ঝাঁঝের সঙ্গে উত্তর দিল নন্দিতা। এই কথা শুনে শুভেন্দু একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, হয়তো উনি রায়চৌধুরী গ্রুপের মালিক, কিন্তু নিজের কোম্পানির রুলস আর রেগুলেশনস ঠিক মতো না মানাটা তো ঠিক কথা নয়, তাই না? এটা 2 হুইলার্স পার্কিং জোন না। উনি যদি সেটা না করতেন, আজ এত কিছু হতোই না। আমি বিশ্বাস করি যে আপনি অন্ধ নন, তাই তো? নন্দিতা একটা সাইনবোর্ডের দিকে দেখিয়ে বলল, এখানে পরিষ্কার লেখা আছে যে এই পার্কিংটা এক্সক্লুসিভলি কোম্পানির সিইওর জন্য। আপনি দেখতে পাচ্ছেন না? এখানে অন্য কারোর গাড়ি পার্ক করা অ্যালাউড না। তো এখানে যদি আমাদের বস স্কুটার কেন, গরুর গাড়িও এনে পার্ক করে, তাহলে কারোর কিছু বলার নেই। আর যদি আপনার এতে কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা আপনার লুকআউট, আমাদের নয়। নন্দিতার কথা শুনে শুভেন্দুর চোখ সাইনবোর্ডের দিকে ঘুরে গেল, আর সেখানে পরিষ্কার লেখা ছিল স্পেশালি রিজার্ভড ফর সিইও। সাইনবোর্ডের লেখাটা দেখে শুভেন্দুর মুখ চোখের ভাব হঠাৎই বদলে গেল। দেখে মনে হচ্ছিল
সে যেন বড় একটা ধাক্কা খেয়েছে। তো স্যার, একে তো আপনি উইদাউট পারমিশন নিজের গাড়ি আমাদের সিইও স্যারের পার্কিং এ দাঁড় করিয়ে দিয়েছেন, তার উপর আপনি আমাদের স্যারের স্কুটারকে ড্যামেজ করেছেন। তো কম্পেনসেশন আপনারই দেওয়া উচিত, আমাদের স্যারের নয়। ঠান্ডা গলায় বলল নন্দিতা। উফ, কিছু করেই পার পাচ্ছিল না শুভেন্দু। জলে কুমির তো ডাঙায় বাঘ। শুভেন্দুর অবস্থা কিছুটা এরকমই হয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল যে ভুল তো একটা হয়েছে, কিন্তু তার একটা কারণও রয়েছে। কিন্তু সেই কারণ এখানে বললেই আবার খ্যাঁক করে ধরবে এই নন্দিতা। তাই সে মনে মনে ভাবল, রায়চৌধুরী গ্রুপের মতো বড় কোম্পানির মালিক, কিন্তু জামা কাপড় একেবারে ভিখারির মতো। একে দেখে কেউ কি করে বুঝবে যে এই ছেলে সিইও নাকি দারোয়ান? এবার এতে আমার কি দোষ? নিজের কথাগুলো শেষ করেই নন্দিতা নীলের দিকে ঘুরে শান্তভাবে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি পুলিশকে ডাকতে চান? সেটার জন্য তুমি আমার পারমিশন চাইছো কেন? তোমার ডাকার ইচ্ছে হলে ডাকো। নীলের মুখে এখনো গম্ভীর ভাব লক্ষ্য করা গেল, কিন্তু কিছু একটা ভেবে সে বলল, যাই হোক, শুধু একটা স্কুটারের ব্যাপার, খুব একটা ক্ষতি তো হয়নি, পুলিশকে ডাকার দরকার নেই। নীলের কথায় নন্দিতা সম্মতি জানালো, কিন্তু তারপরই কড়া চোখে শুভেন্দুর দিকে তাকিয়ে বলল, শুভেন্দুবাবু, রায়চৌধুরী গ্রুপ আপনার সাথে কোনো রকম বিজনেস রিলেশন তৈরি করতে আগ্রহী নয়। তাই এই মুহূর্তে আপনি এখান থেকে যেতে পারেন, না হলে আমাদের বাধ্য হয়ে কোনো স্টেপ নিতে হবে। একদিকে শুভেন্দু হতবুদ্ধি হয়ে পড়েছিল, কিন্তু এসবে মাথা না ঘামিয়ে নীল সুজাতাকে বলল, চলো, আমি তোমাকে আমার কোম্পানি ঘুরিয়ে দেখাই। আর যদি কোনো সেলিব্রিটিকে তোমার পছন্দ হয় তাহলে আমাকে বলো, আমি তার অটোগ্রাফ তোমাকে এনে দেব। সোহিনীকে দিয়ে শুরু করা যেতে পারে। এদিকে নীলকে সেখান থেকে চলে যেতে দেখে মনিকা ব্যাকুল হয়ে পড়ল। চোখের সামনে দিয়ে নীল চলে যাচ্ছে, ওদের এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এই সব দেখে মনিকার মন দুর্বল হয়ে পড়ল। যে কোম্পানিতে মনিকা ঢুকতে চাইছিল, নীল সেই কোম্পানির মালিক। এদিকে কিছুক্ষণ আগে নীলকে উল্টোপাল্টা কথা বলে কতই না অপমান করেছিল সে। সেই কথা ভেবে মনিকা আর মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। এত কিছুর পরেও মনিকা মনে সাহস জুগিয়ে বলল, নীল, 1 মিনিট দাঁড়াও। মনিকা দি, তুমি কি আমাকে আরো কিছু শেখাতে চাও? পিছনে ঘুরে তাকিয়ে হাসতে হাসতে বলল নীল, না, এই সবই আমার দোষ, আর এই ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর তোমাকে তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করবার আছে। কথাগুলো বলতে বলতে মনিকার গলার স্বর এত আস্তে হয়ে গেল যে সেটা শুধু নীলই শুনতে পেল। আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। রায়চৌধুরী গ্রুপে ট্যালেন্টেড লোকেদের জন্য সব সময় জায়গা আছে। তুমি ডিরেক্টলি নন্দিতার সঙ্গে এই বিষয়ে কথা বলে নিতে পারো। খুব ক্যাজুয়াল ভাবে বলল নীল। মনিকাদির পড়ানো কি করে ভুলতে পারে নীল? কলেজের দিনগুলোতে ওর ক্লাস নীলের খুব ভালো লাগত। মনিকা ম্যাডাম হলেও এত কম বয়সী শিক্ষিকাকে নীল দিদি বলেই ডাকত। সে নীলের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি, বরং কলেজের দিনগুলোতে সে নীলের খেয়াল রেখেছে, নীলকে ভালো করে পড়িয়েছে। কোনো নোটস দরকার পড়লে নীল যদি ক্লাস বাঙ্ক করত তাহলে নীলকে বকেওছে, ভালো নাম্বার পেয়ে হারুদার দোকানে চা সিঙ্গাড়াও খাইয়েছে। আজও মনিকাদি ওর সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার করেনি, ওকে অপমান করেনি। নীলের আসল পরিচয় মনিকাদি জানত না, আর তাই নীলের দুরবস্থার জন্য মনিকাদি তাকে একটু বকা দিয়েছে। তাতে কি হয়েছে? শিক্ষকরা তো এরকমই হয়। আর এই কথাটা নীল খুব ভালো করেই জানত। তাই সে কেন মনিকাদিকে সাপোর্ট করবে না? আসলে নীল শুধুমাত্র মনিকাদির ঋণ শোধ করতে চাইছিল। আর এতক্ষণে সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে নীল ঠিক কি ধরনের মানুষ। থ্যাংক ইউ নীল। মনিকা আশ্বস্ত বোধ করায় নীলকে ধন্যবাদ জানালো। তারপর সে নন্দিতার পিছন পিছন রায়চৌধুরীদের অফিসের দিকে এগিয়ে গেল। নীল এবার সুজাতাকে নিজের কেবিনে নিয়ে এলো। সুজাতা আরাম করে সোফায় বসলো, আর নীল নিজের কাজের জন্য ওর ল্যাপটপটা অন করলো। নীল, আমি কিন্তু সত্যিই এক্সপেক্ট করিনি যে তুমি রায়চৌধুরী গ্রুপের মালিক। নিজের কথাগুলো বেশ সাবধানেই বলল সুজাতা। তুমি তো কখনো আমাকে জিজ্ঞাসা করনি যে আমি কে। ল্যাপটপে কিছু দরকারি মেল একবার চেক করে নিয়ে উত্তর দিল নীল। বিগত কয়েকদিনে 7 থেকে 8টা অ্যাডভার্টাইজিং কোম্পানি রায়চৌধুরীদের সঙ্গে নিজেদের এগ্রিমেন্ট বাতিল করেছে। এই ব্যাপারটা যদি গোলমেলে না হয় তাহলে এটাকে ঠিক কি বলা যায়? এটা কি কোনো কোইন্সিডেন্স? এই সময় হঠাৎ নীলের ফোন বেজে উঠল। নীল দেখল বাসু গ্রুপের মালিক রাহুল বাসু ফোনটা করছে। সে একটুও দেরি না করে ফোনটা রিসিভ করল। ফোন তুলতেই ওপার থেকে রাহুলের আওয়াজ শোনা গেল। সে খুব তাড়াহুড়ো করে বলল, নীল, তুমি কি বৌদিকে সেন পরিবারের সব শেয়ার আর ওই ফরেন ট্রেডিং কোম্পানির সমস্ত ইনভেস্টমেন্ট কল্যাণী সেনের নামে লিখে দিতে বলেছ? আমি বলেছি?
তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো। নীল জিজ্ঞেস করলো। একটা প্রজেক্টের কিছু কাজের জন্য আমি দুর্গাপুর এসেছিলাম, আর এখানে আসতেই আমি জানতে পেরেছি বৌদির ফরেন ট্রেডিং কোম্পানি সব শেয়ার আর সেই সঙ্গে সেন পরিবারের সমস্ত শেয়ার কল্যাণী সেনের নামে করে দিয়েছে। এইসব কেউ তোমার কথাই করছে নীল? রাহুল ভনিতা না করে জিজ্ঞেস করলো। আমি এ ব্যাপারে কিছু জানি না। আর হ্যাঁ, এখন আমার সেন পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর তোমার ওই ফরেন কোম্পানির বিষয়ে তুমি আদ্রিতার সঙ্গে বোঝাপড়া করে নিও। কথাটা বলেই নীল ফোনটা রেখে দিল। যদিও ভেতরে ভেতরে নীল ভালোই বুঝতে পারছিল যে কি খেলা চলছে। নীলের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেন পরিবার আদ্রিতাকে বোকা বানিয়ে তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে। এই কথাটা ভাবতেই নীলের মাথায় রক্ত উঠে গেল। ও সব সময় আদ্রিতাকে বলেছিল যে যা কিছু হয়ে যাক এই সব শেয়ার কোনোদিন কারো নামে না করতে, কিন্তু ও আশা করেনি যে এই মেয়েটা এত বোকা, কিছু না ভেবেই এত বড় একটা বোকামি করবে। আদ্রিতা আর নীল আলাদা হয়ে গিয়েছে তার বেশি দিন হয়নি, কিন্তু তারই মধ্যে সে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে নন্দিতাকে কেবিনে ডেকে পাঠালো নীল। নন্দিতা, যাও আর খোঁজ নাও যে গত কয়েকদিনে সেন পরিবারে ঠিক কি কি ঘটে গিয়েছে। বেশ কড়া গলাতে নীল অর্ডার দিল। কথায় আছে না যে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই থাক, যদি ঝড় ওঠে তাহলে সব দূরত্ব মিটে যায়। নীল সেন পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে না চাইলেও আদ্রিতার জন্য তার মনে এখনো ভালোবাসা ছিল। এই ঘটনা শুনে নীলের মন কেমন করে উঠল। আসলে নীল আদ্রিতাকে বাঁচাতে চাইছিল। নন্দিতা আশ্বস্ত করল যে নীল সময় মতো সব খবর পেয়ে যাবে, কিন্তু আরো একটা কথা ছিল যেটা নন্দিতা নীলকে বলতে চাইছিল, কিন্তু খুবই ইতস্তত বোধ করছিল নন্দিতা। স্যার, আরো একটা কথা আছে যেটা আমি আপনাকে বলতে চাই। কি বলতে চায় নন্দিতা? কথাটার সঙ্গে কি সেন পরিবারের কোনো সম্পর্ক আছে, নাকি কথাটা রায়চৌধুরী পরিবার সম্পর্কে? অন্যদিকে আদ্রিতা যে অবস্থায় রয়েছে তাকে কি সাহায্য করবে নীল? এবার আদ্রিতা কি নিজের জীবনে নীলের গুরুত্ব বুঝতে পারবে, নাকি ওদের এই দূরত্ব মিটবে না?